ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে তৃতীয় খণ্ডে 26শে পৌষ 1348 সাল শনিবার খেপু চক্রবর্তী, কেষ্ট ভট্টাচার্য, বঙ্কিম রায় প্রভূত নিভৃত নিবাসে শ্রী ঠাকুরের সান্নিধ্যে সমবেত হয়েছেন। শ্রী ঠাকুর দক্ষিণাস্য হয়ে বসেছেন, সামনেটা খোলা, সেই দিকেই চেয়ে আছেন। মাঝে মাঝে কুষ্টিয়ার মোহিনী মিলের চোঙাটার দিকে চেয়ে চেয়ে দেখছেন। দেখতে দেখতে বলছেন, ছেলেবেলা থেকেই আমার দৃষ্টিটা বড় সন্ধানী দৃষ্টি। যা দেখব, শুনব, বুঝব, তা পুরোপুরি না দেখলে, না শুনলে, না বুঝলে আমার কিছুতেই তৃপ্তি হয় না। ছেলেবেলায় বাগানে দেখি কত রকমের গাছ, দেখে আর মনে হয় এক মাটি আর এত রকম গাছ, এ সম্ভব হয় কি করে ভেবে আর কিনারা পাই না। শেষটা একদিন বাগানে যেয়ে ছোট ছোট অনেক গাছপালা উপড়ে উপড়ে দেখলাম। পরে বুঝলাম মাটি এক হলেও বীজ আলাদা, তাই এক মাটিতে হলেও তাদের চেহারা আলাদা আলাদা, ফল আলাদা, আর বীজগুলি যে হয় বীজ থেকে ওই গাছ হয়েছে সেই বীজেরই মতন, যদিও মাটির প্রকৃতি অনুযায়ী গাছের জাতি এর উৎকর্ষ অপকর্ষ হতে পারে। মানুষগুলি ওই রকম, একই পরিবেশে বহু মানুষের জন্মাতে ও বাস করতে দেখা যায়, কিন্তু বীজ অনুযায়ী আকৃতি প্রকৃতির পার্থক্য হয়। আবার তারা যে বীজবাহী হয়, সে বীজও তারা যে বীজ হতে উদ্গত হয়েছে তারই অনুরূপ। পুরুষ পরম্পরায় এমন করেই চলে, তাই বর্ণধারা বংশধারা না মেনে উপায় নেই। কৃষ্টির মূল কথা হলো বৈচিত্র্য ও বৈশিষ্ট্যের স্বীকৃতি, ঊর্ধ্বধন ও সামঞ্জস্য বিধান। পুরুষোত্তম হলেন সব বৈচিত্র্য, সব বৈশিষ্ট্যের সার্থক এবং সঙ্গম তীর্থ। এই কেন্দ্র পুরুষকে বাদ দিয়ে যেখানে ঐক্য বিধানের প্রচেষ্টা, সেখানেই দেখা যাবে হয় মানুষ বৈশিষ্ট্যগুলিকে ছেটে কেটে একাকার করতে চেষ্টা করছে, নয়তো বৈশিষ্ট্য সংরক্ষণের নামে পারস্পরিক বিভেদ এবং বিচ্ছেদকে বাড়িয়ে তুলতে হিংসা দ্বন্দ্বে লিপ্ত হচ্ছে। আমি মুখ্য মানুষ, বই কেতাব পড়িনি, কিন্তু প্রকৃতিকে অস্বীকার করে গায়ের জোরে, গলার জোরে বা কলমের জোরে আন্দোলন চালাতে গেলে তাতে শেষ রক্ষা হবে কিনা বুঝতে পারি না। হ্যাঁ কেষ্টদা, আপনার বিজ্ঞানে কি কি কয়? যে জিনিসের যে চরিত্র, যে গুণ, তা তেমনতর আচরণ করবে তো, না অন্য কিছু? কেষ্টদা, আপনি যা বলছেন তা তো স্ততসিদ্ধ, অন্য কোনো প্রমাণ নিরপেক্ষ, এর সম্বন্ধে সন্দেহের অবকাশ কোথায়? শ্রী ঠাকুর অধীর আগ্রহে, আপনি সত্যি করে কন, আমাকে খুশি করবার জন্য কিছু কবেন না। আমি ভাবি আমার মতো একটা নিরেট মানুষ বোঝে, আর বড় বড় নাম করা লোকেরা কেন বোঝে না? আমারই ভুল না তাদের ভুল? কেষ্টদা, আপনার ভুল হতে যাবে কেন? সত্যিকারে জ্ঞানী যারা, বিজ্ঞানী যারা, তারা তো এই কথাই বলেন। নোবেল লেকচারেস অ্যালেক্স কুরেল বলেছেন, গণতান্ত্রিক মতবাদ আমাদের দেহ ও চেতনার গঠন সম্বন্ধে চিন্তা করে না। প্রতিটি ব্যক্তি যে কী, সেই বাস্তবতার পরিপ্রেক্ষিতে ইহা প্রযুক্ত নয়। সব মানুষের মনুষ্যজাতি অন্তর্ভুক্ত, সেই হিসাবেই তারা সমান, কিন্তু ব্যষ্টিগুলি সমান বা এক নয়। তাদের অধিকারের সমতাও একটা ভ্রান্তি বিশেষ। আইনের চক্ষে একজন ক্ষীণমনা লোকও একজন প্রতিভাবান ব্যক্তি সমান হওয়া উচিত নয়। পুরুষ নারী সমান নয়, এই সমস্ত বৈষম্য উপেক্ষা করা অত্যন্ত মর্মান্তিক। গণতান্ত্রিক নীতি সর্বোৎকৃষ্ট ব্যক্তিসমূহের উদ্ভবে বাধা সৃষ্টি করে সভ্যতা ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে। ম্যান দ্য আননোন বইতে তিনি আরও বলেছেন, মেন্ডেলের আবিষ্কারের নিয়ম ও অন্যান্য নিয়ম অনুযায়ী পুরুষ পরম্পরার যে প্রবণতা সংক্রামিত হয়, সেগুলি প্রতিটি মানুষের বিবর্ধনের পথকে বৈশিষ্ট্য খচিত করে তোলে। ওই প্রবণতাগুলি বিকাশের জন্য পরিবেশকে সহযোগিতার প্রয়োজন হয়। অবশ্য বিকাশের অনুকূল অবস্থাগুলি ততটুকুই কার্যকারী হতে পারে যতটুকু সম্ভবত কিনা তার বংশানুক্রমিকতার মধ্যে, দৈহিক উপাদান ও চেতনার মধ্যে অনুসৃত হয়ে আছে। মনীষীরা বলেছেন, জনক বীজকোষের জনয়িতা নয়, বরং তার অছিমাত্র। আবার এও বলা যায় যে প্রত্যেকটি জাতক যেন অবিনশ্বর জীবকোষের মালা হতে প্রলম্বিত এক একটা নশ্বর পুঁথিমাত্র। এল্ডাস হাক্সলে বলেছেন, গোড়াতেই আমাদের অত্যন্ত অকপট ও অরঙ্গিলভাবে এই বৈজ্ঞানিক সত্যকে মেনে নিতে হবে যে মনুষ্যজাতি বিভিন্ন শ্রেণীতে বিভক্ত। মহামতি ডোয়িং লিখেছেন, গ্যালটন বিশিষ্ট ইংরেজ জজদের পরিবারগুলিকে পর্যবেক্ষণ করে দেখিয়েছিলেন যে একজন সাধারণ ইংরেজের ছেলের তুলনায়
একজন ইংরেজ জজের ছেলের খ্যাতমান ব্যক্তি হওয়ার সম্ভাবনা অত্যন্ত 500 গুণ বেশি। গ্যালটন ও এবং সুস্টার অন্যান্য খ্যাতিনামা পরিবারগুলি পর্যবেক্ষণ করে অনুরূপ তথ্যের সন্ধান পেয়েছেন। এটা সুস্পষ্ট যে যোগ্যতা বংশ পরম্পরা পরিবারগুলির মধ্যে প্রবাহিত হয়ে চলে। বিখ্যাত সোশ্যালিস্ট লিডিং বলেছেন, কর্মদক্ষতা, যোগ্যতা বা উপযোগিতা দিক দিয়ে যে সকল মানুষ সমান, একথা সম্পূর্ণ অযৌক্তিক এবং মনুষ্য সমাজে বিভিন্ন শ্রেণীকে এক শ্রেণীতে মানবজাতিতে পরিণত করার সকল চেষ্টা ব্যর্থ হতে বাধ্য, কারণ তথাকথিত সাম্য আলিক কল্পনা মাত্র। এরকম জগৎ বিখ্যাত আরও বহু মনীষীর বহু কথা পাওয়া যায়, যার ভিতর দিয়ে বোঝা যায় যে বর্তমান বিজ্ঞান আপনার কথারই প্রতিধ্বনি করছে, অজানিতেই আপনার সিদ্ধান্তের দিকেই অগ্রসর হচ্ছে। শ্রী ঠাকুর, আমার কথা বলে কথা নয়, যেভাবে তা উদ্ঘাটন করা যায় তেমনভাবে যে অগ্রসর হয় সেই তার সাক্ষাৎকার লাভ করতে পারেন। অসুবিধা হয়ে পড়ে যদি কোনো প্রতিকূল ঝোঁক থাকে। যাই হোক, এসব কথা শুনলে ভরসা হয়, ভাবি আমি তাহলে বেহেড হয়ে যায়নি, কিংবা দুনিয়ার একবারে দেউলে হয়ে যায়নি। শ্রী ঠাকুর তাকিয়ার ভর দিয়ে সামনের দিকে ঝুঁকে অশ্বসাহিত অবস্থায় পা দুটি ছড়িয়ে দিলেন বিছানার উপরে উত্তর দিকে। হাসি মুখে বলতে লাগলেন, স্থূল হতে সূক্ষ্ম কারণস্তর পর্যন্ত আমার এই অমন অস্তিত্ব দিয়ে যতটুকু দেখছি তা বোধ করেছি বলেই বলি। সমস্ত জগৎও যদি তাকে মিথ্যা বলে তাহলেও আমার অনুভবটা মুছে ফেলতে পারবে না। আমার সত্তাটা তা গাঁথা হয়ে আছে। এ আমার শোনা কথা নয় যে অন্যের কথায় আমার ধারণা পাল্টে যাবে। তবু উপযুক্ত মানুষ, বিভিন্ন শাস্ত্র বিজ্ঞানের বাস্তব সমর্থন পেলে আমার আনন্দ হয়, ভালো লাগে, কারণ জীবনীয় সম্পদ আমার যদি কিছু থাকে সকলে তা উপভোগ করুক, এই আমি চাই। একলা একলা উপভোগ হয় না, উপভোগের যাতে এন্তার হয়ে ওঠে সেই জন্য প্রত্যেকে ভাগ দিতে চায়। বিশিষ্ট লোকেদের কাছ থেকে আর্যকৃষ্টির মূল নীতিগুলি সম্পর্কে সমর্থনসূচক সিদ্ধান্ত উক্তি পেলে অনেকেই সে বিষয়ে আস্থা ও আগ্রহ হবে। তাই আপনাদের এত পড়তে বলি, খুঁজতে বলি। পড়ার লোকও আপনাদের ছাড়া দ্বিতীয় কাউকে দেখি না। সুশীলদা ও শরৎদা পড়বার অভ্যাস আছে, কিন্তু ওদের বিজ্ঞান না পড়ার থাকার দরুন অনেকখানি খাকতি রয়ে গেছে। বিজ্ঞান পড়তে পড়তে মানুষের জ্ঞান চর্চা, চিন্তা, চলন, কথাবার্তার মধ্যে একটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ফুটে ওঠে। কোনো কিছুর শুনে মিলে বা পড়ে তার মাতটুকু বাদ দিয়ে ষাটটুকু পাকড়ে নিতে পারে। এর ভিতর দিয়ে আসে জ্ঞানের বিশুদ্ধতা, হাবিজাবি ভেজাল থাকে না। তাতে বঙ্কিমের সব বিষয়ের অনুরাগ আছে, কিন্তু বিভিন্ন বিষয় সম্বন্ধে ও যা বলে তা খানিকটা ধারণা অনুরঞ্জিত। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থাকলে মানুষ ওই ধারণা অনুরঞ্জনকে বাদ দিয়ে চলে। ধর্মের ব্যাপারে ওই কথা, যুক্তি, বিচার ও প্রমাণসহ যা নয় তেমনি কিছুই আপনি মানতেন না। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।